আমের জামান চৌধুরীর কাছে আমি গেলাম যে আমার একটা স্টোরি লাগবে, আমি একটা গল্প খুঁজছি, একটা আনকমন একটা এন্ডিং আমরা চাই এই ছবিতে। এর আগে নায়ক আলমগীর আমার কোনো ছবিতে কাজ করার আমি সুযোগ পাইনি। এই আলমগীর শাবানা, এই ছবির শুটিংয়ে অনেক ঘটনা, অনেক মর্মান্তিক ঘটনা, অনেক আশ্চর্য বিষয়ের ঘটনা আছে। শুটিং করছি, যে শটের নিতে নিতে দেখলো গম ক্ষেতের ভিতরে নায়িকা শাবানাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফ্রেমে আউট, ফ্রেমে নাই, সে গান হারিয়ে গমের ক্ষেতের মধ্যে হারিয়ে গেছে। সৈয়দ শামসুল হক বলছে আমাকে কেন আনা হয়েছে, আমি কি ছবিটা দেখে কোনো কথা বলতে পারবো? তা আমরা বললাম আপনাকে তো আনাই হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আপনি বলেন। বলে এটা তো তোমার পক্ষে যাবে না। রাঙ্গাভাবি তো আর হঠাৎ করে নাম আসেনি। আমরা তখন সেই সময়ের বিখ্যাত চিত্রনাট্যকার, চিত্র সাংবাদিক, চিত্রালী এডিটর, আমাদের শ্রদ্ধেয়জন, এবং একসময় উনি আমার শিক্ষকও ছিলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চিত্রনাট্য পড়াতেন, আমের জামান চৌধুরী। আমের জামান চৌধুরীর কাছে আমি গেলাম যে আমার একটা স্টোরি লাগবে, আমি একটা গল্প খুঁজছি, শাবানা বেসড, শাবানাকে প্রাধান্য রেখে, এবং আমরা যদি একটা আনকমন একটা এন্ডিং আমরা চাই এই ছবিতে। কারণ যখন একটা শিল্পী প্রযোজনা করে একটা ছবিতে, তখন সে তো অনেক ছবিতে অভিনয় করে আর কি, অনেক ছবির চরিত্রে তো অভিনয় করে, কিন্তু হয়তো সব চরিত্র পছন্দ হলে মনের যে একটা তৃষ্ণা থাকে, সেই ধরনের সল গল্প খুঁজে বেড়ায়, হয়তো সে গল্পটা হয়তো প্রযোজকরা বা পরিচালকরা করতেই চায় না। ঠিক সেই রকম প্রেক্ষাপট থেকে শাবানা এরকমই একটা গল্প খুঁজছিল, যে লাল কাজলে যেভাবে সে মৃত্যুটা হয়েছিল, ঠিক তার আমি যে ছবিটা নির্মাণ করব সেখানে তার মৃত্যুটা হবে এরকমই, মানে ট্র্যাজিক এন্ড হবে, মৃত্যুটা খুবই বেদনাবহ, খুবই মর্মান্তিক একটা মৃত্যু হবে আর কি। আমের জামান চৌধুরীর গল্প লিখবেন, যথার্থ গল্পটা আউটলাইন তৈরি হলো শরৎচন্দ্রের একটা গল্পের ছায়া নিয়ে। হঠাৎ করে আমের জামান বললো যে এই ছবিটার গল্প তো বাংলাদেশে আমরা করব না, এই ছবির গল্প লিখতে গেলে আমাকে নেপালে যেতে হবে, এবং আমরা নেপালে যাব, নেপাল লোকেশন দেখব, গল্প লিখব। কি একটা অদ্ভুত আচরণ, অদ্ভুত আবদার। এই আমের জামান চৌধুরীকে নিয়ে আমাকে নেপালে যেতে হলো। 1 মাস আমরা নেপালে থাকলাম। আমি জানি না কোনো প্রযোজক রাজি হবে কিনা, আমি জানি না প্রযোজক এত অর্থ একটা চিত্রনাট্যের পেছনে খরচ করবে কিনা, যেটা শাবানা করেছিল। আমরা নেপালের শুটিংয়ে যাওয়ার আগে এই চিত্রনাট্য নেপাল থেকে লিখে যখন ঢাকায় আসলাম, এটা নিয়ে আবার স্ক্রিপ্ট রিডিং সেশন, যেটা এখন আমরা ছেলেদের পড়াই, বম্বেতে হয়, এখনও বাংলাদেশে হচ্ছে আর কি, যে একটি গল্পকে নিয়ে ইউনিট কর্মীরা, বড় 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 ভ্যাটার্ন যারা এক্সপার্ট, চিত্রনাট্যের এক্সপার্ট, তারা শুনবে গল্পটা শাবানার ভাষায়। প্রতিনিয়ত এটার একটা সিটিং হতো, যেটা রাঙ্গাভাবির গল্পটি ইউনিট কর্মীদের শোনানো হতো, রাঙ্গাভাবির গল্পটা কখনো কখনো চিত্রনাট্যকারকে উইথ পেমেন্ট দিয়ে নিয়ে এসে শোনানো হতো। এবং সৈয়দ শামসুল হক, আমের জামান চৌধুরী, কমল সরকার, সাথে বরুণ চক্রবর্তী, এবং এর সাথে গাজী মাজহারুল আনোয়ার, তারা গল্পটাকে শুনলো। শোনার পরে তারা বললো যে হ্যাঁ, ছবিটা আপনি শুটিংয়ে যাবে। আমরা নেপালে পুরো ইউনিট নিয়ে চলে গেলাম। তো এই প্রথম এই ছবিতে বেশ কিছু নতুন শিল্পী আমার কাছে আসলো। একজন হলো নায়ক আলমগীর। এর আগে নায়ক আলমগীর আমার কোনো ছবিতে কাজ করার আমি সুযোগ পাইনি। এই আলমগীর শাবানা, এই ছবির শুটিংয়ে অনেক ঘটনা, অনেক মর্মান্তিক ঘটনা, অনেক আশ্চর্য বিষয়ের ঘটনা আছে। শাবানা তখন এই সময়ে, তখন সে 4 মাসের প্রেগনেন্ট, ফেব্রুয়ারি মাস। তারপরে তাকে আমরা নিয়ে গেলাম আউটডোরে, খুবই রিস্কে নিয়ে গেলাম, শুটিং করছি। এই ছবিতে আমির হোসেন বাবু, আমি যদি বলি আলমগীর ভাই, আমি যদি বলি রেজা লতিফ, তারা আমাকে এত সাহায্য করেছে এবং পুরো শুটিংটাকে এমনভাবে শেষ করার চেষ্টা করেছে যে শটের নিতে নিতে দেখলো গম ক্ষেতের ভিতরে নায়িকা শাবানাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফ্রেমে আউট, ফ্রেমে নাই, সে গান হারিয়ে গমের ক্ষেতের মধ্যে হারিয়ে গেছে। খোঁজো 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 খোঁজো, পাহাড়, এরকম উঁচু পাহাড়ে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে। এই একটা দুঃখজনক ঘটনা ঘটলো। শুটিং কিছুদিন বন্ধ থাকলো, আবার শুটিং শুরু হলো। তো এই ছবিটা সময়ে আরেকটা ঘটনা আমি বলবো, যে আসলে আমি আমার গল্প বলছি না, আমি কিন্তু মানুষের গল্প বলছি। সিনেমা পর্দায় যেমন মানুষের গল্প বলি, আজ আমার জীবনের গল্প বলতে গেলে মানুষকেই সামনে আনতে হবে। যে মানুষগুলো আমি প্রথমেই বলেছি, যারা আমার প্রেরণা ছিল, উৎসাহ ছিল,
এবং পথের সঙ্গে ছিল, সংগ্রামের সঙ্গে ছিল, ব্যর্থতার সঙ্গে ছিল। তো আমি বলছিলাম যে আলমগীর ভাই প্রথম আমার ছবিতে রাঙাভাবিতে কাজ করলো। আমরা আউটডোর শুটিং, প্রচণ্ড শীত, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড আয়োজন, বিশাল আয়োজন, এত বড় ইউনিট। আমার কোনো অভিজ্ঞতা ছিল না যে বিদেশে এত বড় একটা ইউনিট নিয়ে কাজ করার এবং এত রকমের আয়োজন করা আর কি। সেখানে আমি যদি মনে করি যে ওয়াইস সাদেক, এসএস প্রোডাকশন বা শাবানার হাজবেন্ড, উনি তো একজনই অত্যন্ত তীক্ষ্ণ একজন অফিসার ছিলেন, সরকারি অফিসার ছিলেন। সে বাংলাদেশ হাই কমিশনকে সামনে রেখে প্রত্যেকটা আয়োজন করে দিত আমাকে। সে সময় সালাউদ্দিন জাকির নাম আমাকে বলতে হবে। সালাউদ্দিন জাকি তখন এফডিসির অপারেটিভ ডিরেক্টর, উনি তখন নেপাল ফিল্ম স্টুডিওর যে ম্যানেজিং ডিরেক্টর, তাকে বলে দিল যে আমার লোক মতিন রহমান তার ইউনিট নিয়ে গেছে, তুমি তাকে সাহায্য করো। নেপাল স্টুডিও থেকে একজনকে দেওয়া হলো, সে আমাকে কোঅর্ডিনেট করতে লাগলো। যে এত জটিল কিছু শুটিং ছিল যে আমার একার পক্ষে ওই কম্প্যাক্ট শিডিউলে শেষ করা সম্ভব হতো না আর কি। তো তখন আমরা একটা চিন্তা করলাম যে আমরা একটা ছবিতে তো বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকে, বেশ কিছু পাসিং দৃশ্য থাকে, মানে একটা দৃশ্য তো চট করে তো মানে ড্রামাটাইজেশনে আসে না, মানে ড্রামা মুভমেন্ট তৈরি হয় না। তো লাস্ট সিকোয়েন্সের শুটিং করছিলাম, সে সময় একটা রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, বালা চুরি করে নিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, তারপরে আবার তাকে চেস করার ব্যাপার ছিল, তারপরে আবার শাবানার পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল, তার পেছনে আবার সেই ঘোড়া নিয়ে সেই দুর্ধর্ষ বাহিনীর আসার ব্যাপার ছিল। এই গল্পের এগুলো প্রেক্ষাপটগুলো নানা জায়গায় ছড়ানো ছিটানো ছিল, কিন্তু সবই ছিল নেপাল সাফারি পার্কের ভিতরে আর কি। তো এই যে এতগুলো আয়োজনে একজন পরিচালক ছুটাছুটি করতে পারে না। সেই সময় আলমগীর ভাই বলল যে আপনার যদি কিছু অসুবিধা না থাকে তাহলে এই অংশটা আমি ক্যামেরায় ধারণ করি আর কি, মানে জাস্ট চেজিংগুলো। আলমগীর ভাই তখন, আমি বললাম যে এটা তো তাহলে তো আমার জন্য এই মুহূর্তটা আমার এমন যে সূর্য ডুবে যাচ্ছে, আমার হাতে সেই ধরনের আয়োজন নাই যে আর একটা দিন আমি শুটিং করব, আপনারা আমাকে সাহায্য করেন সবাই। তখন আলমগীর ভাই কিন্তু আমার এই যে অ্যাকশন দৃশ্যগুলোর অনেক দৃশ্য সে শুটিং করে দিয়েছে। মানে উনি ছিল, আমি হয়তো ড্রামা শুটিংটা করছি, লাস্ট এন্ডে আবার সবাইকে একসাথে পাচ্ছি। আবার আর একটা কাজের জন্য, ঠিক এইরকম একটা কাজের জন্য আমি এজে মিন্টু ভাইয়ের নামটা বলবো। এজে মিন্টু ভাইকে নেপালে বেড়াতে গেছে এবং আমার শুটিং দেখতে গেছে আর কি। স্বাভাবিকভাবে আমরা যদি মাস্টার অফ ডিরেক্টর মানে মাস্টার মনে করতাম, ক্যাপ্টেন, আমরা অনেক সময় এজে মিন্টু ভাইকে মেজর বলে ডাকা হতো, মানে তার কমান্ড, তার পারফেকশন সবসময় তার ছবিতে সে রাখছে। তো এজে মিন্টু ভাই যখন আমার শিডিউলে আসলো, শুটিং দেখতে আসলো, আমি বললাম মিন্টু ভাই আমার কিছু ঘোরার শট আছে, আপনি যদি কাইন্ডলি আমাকে নিয়ে দেন তাহলে আমি এই সময়টা একটা শাবানার এই কাজটা করতে পারি। মানে উনি কোনো কথা না বলে সে ফাইট ডিরেক্টর মুসলিম এবং আরমানকে নিয়ে কিন্তু সেই ঘোরার শটগুলো আয়োজন করে ফেললো আর কি। এসব আমার মনে হয় যে আমরা যে একটা ইউনিটে কাজ করি এবং প্রচণ্ড শীতে মোস্তফা ভাই কাজ করতে পারছে না বলে আমাকে কাঠ দাও, আগুন দাও, আমি তোমার শুটিংয়ে আছি, আমি তোমার থাকবো, আমি কোথাও গরমের জন্য অন্য জায়গায় যাব না। এই যে শিল্পীদের যে একাত্ম হয়ে যাওয়া একটা কষ্ট করে, ইদানিং আমরা দেখছি অনেক শিল্পীরা একটা আউটডোর বা ইনডোরে তারা কষ্ট করে। আমরা যেমন একটা অদ্ভুত জগতের ভিতরে ছাড়ি, যাদের কিছু একটা তৈরি হচ্ছে, কিছু একটা অদ্ভুত জিনিস আমরা অনুসন্ধান করছি। প্রত্যেকটা শিল্পী কলা কুশলী এইভাবে আমাকে সাহায্য করতো, রাঙ্গাভাবিতে সাহায্য করেছে এবং আমি হয়তো সেই কারণে সফল হয়েছে। এখানে আর একটা গল্প বলি, সেই দৃশ্যটি আপনারা দর্শক কখনোই দেখেননি, আর্কাইভে আছে বলে আমার মনে হয় না, দৃশ্যটি কেটে ফেলে দেওয়া হয়েছে। আমার সবচেয়ে প্রিয় দৃশ্যটি ছিল এবং চিত্রনাট্যকারের প্রিয় দৃশ্য ছিল যে ছেলেটি তার মায়ের বালা জমিদার বাড়ি থেকে চুরি করে নিয়ে সেই সমস্ত রাজপ্রাসাদের উপর দিয়ে পালিয়ে যাবে এবং উঁচু সে নেপালের রাজবাড়ির উপর দিয়ে। এই শটের জন্য বিশেষ পারমিশন, বিশেষ আয়োজন সব আমাকে করতে হলো এবং আমি শুটিংটাও করলাম। ছবির রাশ প্রিন্ট দেখতে হয়, যেভাবে শাবানা এই ছবির স্ক্রিপ্টকে রিডিং সেশনে নিছে, সেভাবে শাবানা এই স্ক্রিপ্টে মানে স্ক্রিনিং সেশনে নেওয়ায়। পপুলার স্টুডিও নয়, এটা বেঙ্গল স্টুডিওতে সে সময় একটা স্টুডিও ছিল যেখানে আমরা ডাবিং করতাম এবং রাশ দেখতাম আর কি। এই ছবির শুটিং রাশ আমরা নিয়ে গেছি, দেখব প্রথম রাশগুলো লাইন আপ করা আর কি, যেটাকে বলা হয় ডিরেক্টরস কাট। রাশ চলছে পুরো রাশ, প্রায় ছবির লেংথ হলো 14.5, কিন্তু রাশ হয়েছে 17,000 ফিট। সৈয়দ শামসুল হক, গাজী মাজহারুল আনোয়ার, আবার সেই
কমল সরকার, আহমেদ জামান চৌধুরী ছবিটা দেখছে। ছবি দেখা শেষ, সবাই এখন কমেন্টস করতেছে। সৈয়দ শামসুল হক বলছে যে সুন্দর বানিয়েছে পরিচালক, ছবিটা ভালো হয়েছে, কিন্তু আমাকে কেন আনা হয়েছে? আমি কি ছবিটা দেখে কোনো কথা বলতে চাই, বলতে পারবো, নাকি আমি দেখে বলবো ভালো হয়েছে, কোনটা? তো আমরা বললাম আপনাকে তো আনাই হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আপনি বলেন। বলে এটা তো তোমার পক্ষে যাবে না। আমি তো বলবো সবচেয়ে তোমার যে আয়োজনের যে শটটা, বালা চুরি করে বাচ্চাটা সেই সমস্ত রাজবাড়ির উপর দিয়ে যে পালিয়ে যাচ্ছে, এই পুরো দৃশ্যটা ফেলে দিতে হবে। আমরা সবাই তো স্তব্ধ হয়ে গেলাম, বোকা হয়ে গেলাম, যুক্তি আমাদের আর আসলো না। আমরা কেনও বলতে পারতেছি না, চুপ করে আসি। সাবান তো বিমর্ষ হয়ে গেছে, সাদের সাহেবের এত আয়োজনের শট। বললো ছবি চলতে গেলে, ছবি হিট করাতে গেলে, দর্শকের কাছে নিতে গেলে এই তোমার এই আয়োজনটা ফেলে দিতে হবে। এটার কি কেন ফেলতে হবে এখন বলবো, না তুমি ভেবেচিন্তে আমার কাছ থেকে জানবে? আমরা বললাম যে না, আপনি এখনই বলেন।